আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি কেমিস্ট্রি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা। এখানে প্রিভিয়াস বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করার সাথে সাথে তোমাদের জন্য আরও রয়েছে রোড টু মিশন 100 এবং রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশনগুলো, যা তোমার কেমিস্ট্রির প্রস্তুতিটাকে আরও জোরদার করবে বলে আমাদের প্রত্যাশা। আমাদের এই বইটাতে কিন্তু অসংখ্য কিউআর কোড রয়েছে। তুমি যখন কোনো প্রশ্ন বা সমস্যা যখন সমাধান করতে যাবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা অনুভব করলে তুমি কিউআর কোডটি স্ক্যান করার মাধ্যমে সাথে সাথে একজন শিক্ষক এসে তোমার সাথে এই প্রশ্নটা আলোচনা করবে। সেক্ষেত্রে প্রশ্নটা তোমার জন্য আরেকটু সহজ হবে বলে আমাদের প্রত্যাশা। তোমরা কিন্তু চাইলেই আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটা সংগ্রহ করে নিতে পারো। চলো আজকের পর্বে আমরা এরকম একটা বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করি। দেখো তো, ময়মনসিংহ বোর্ড 2021-এ আসা একটা প্রশ্ন। উদ্দীপক হিসেবে এখানে কি বলছে, প্রতীকী অর্থে কিছু মৌল দেওয়া আছে, 3টা মৌল, যেগুলো নির্ণয় করার জন্য তোমার আবার পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। আমরা জানি আমরা যে কোনো মৌল ওর পারমাণবিক সংখ্যা দেখে নির্ণয় করতে পারি। এখন দেখো, এল যে মৌলটা, তার পারমাণবিক সংখ্যা কত বলছে? 7। এখন তোমাকে গণনা করে 7 পর্যন্ত যে হচ্ছে বুঝতে হবে যে এটা কোন মৌলের কথা বলছে। এম বলছে 15 নাম্বার মৌল আর এন বলছে আমাদের 17 নাম্বার মৌল। চলো আমরা যদি এখন গণনা করি, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। 7 নম্বরে আমাদের নাইট্রোজেন আসছে, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, তারপরে সালফার, ক্লোরিন। তাহলে আমরা কি বুঝলাম? এটা হচ্ছে তোমার নাইট্রোজেন, ফসফরাস আর ক্লোরিন, এই 3টা মৌল ধরতে পারার পরে দেখো ক খ গ ঘ 4টা প্রশ্ন দেওয়া আছে। রাসায়নিক সংকেত কাকে বলে? ইথেন পানিতে দ্রবীভূত হয় না কেন? তারপর গ নাম্বারে বলছে তোমার L2 অণুর বন্ধন গঠন ব্যাখ্যা করো। L2 আমাদের কি ছিল? L কে ছিল? L ছিল হচ্ছে নাইট্রোজেন, তাই না? তাহলে নাইট্রোজেনের বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করা লাগবে। এখানে সমযোজী বন্ধন হয় আমরা জানি। এরপর বলছে M ও N দ্বারা গঠিত দুটি ভিন্ন যৌগের মধ্যে একটি অষ্টক নিয়ম মানলেও অপরটি অষ্টক নিয়ম মেনে চলে না। M আর N আমাদের কি ছিল? M ছিল হচ্ছে আমাদের ফসফরাস ছিল, তাই না? ফসফরাস, আর এই জায়গায় ফসফরাস, আর N ছিল ক্লোরিন। এখন ফসফরাস আর ক্লোরিন এটা হচ্ছে তোমার 2টা যৌগ গঠন করতে পারে, PCl5 আর PCl3। ওদের ভিতর একজন কি করে? অষ্টক নিয়ম মেনে চলে, আর একজন অষ্টক নিয়ম মানে না, অষ্টকের চেয়ে বেশি ইলেকট্রন হয়ে যায় সেখানে। তাহলে আমরা এটাকে বলবো অষ্টক সম্প্রসারণ নীতি। চলো এখন যদি আমরা উত্তরে যাই, আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটাতে কিন্তু তোমাদের জন্য স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তরগুলো সাজিয়ে দেওয়া আছে। তোমরা চাইলেই কিন্তু এই বইটি সংগ্রহ করে নিতে পারো। চলো, আমাদেরকে কি বলছিল? রাসায়নিক সংকেত কাকে বলে এরকম জিজ্ঞেস করছিল, তাই না? তাহলে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অণুতে সংশ্লিষ্ট মৌলের প্রতীক এবং তাদের পরমাণু সংখ্যার সাহায্যে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করাকে মৌলিক বা যৌগিক পদার্থের রাসায়নিক সংকেত বলে। কোনো একটা পদার্থ, হয় সেটা মৌলিক হোক অথবা যৌগিক হোক, সেক্ষেত্রে কি হবে? প্রতীক এবং তাদের পরমাণু সংখ্যার সাহায্যে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করাকে রাসায়নিক সংকেত বলে। এরপরে আমাদেরকে কি বলছিল? ইথেন পানিতে দ্রবীভূত হয় না কেন? এখন পানিতে দ্রবীভূত হওয়ার জন্য আমরা জানি শর্ত হচ্ছে তোমাকে আয়নিক যৌগ হইতে হবে, অর্থাৎ তোমার কাছে আয়ন থাকতে হবে, মানে ধনাত্মক অথবা ঋণাত্মক আয়নে যদি তুমি আয়নিত থাকো, সেক্ষেত্রে পানিতে আবার আংশিক ধনাত্মক আর ঋণাত্মক আয়ন আছে। ওই আয়নগুলোর সাথে যে বিপরীত ধর্মী যে আধানগুলো, ওগুলো হচ্ছে তোমার যুক্ত হবে। পানির ধনাত্মক প্রান্তের সাথে যৌগটার ঋণাত্মক প্রান্ত যুক্ত হবে, আবার পানির মানে উল্টাটা, একটা আধানের সাথে ওই যৌগের যে আয়নটা ওইটার বিপরীতটা যুক্ত হবে। কিন্তু এক্ষেত্রে ইথেনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? ইথেন কিন্তু পানিতে অদ্রবণীয়। কি জন্য? এটা তো সমযোজী একটা যৌগ, কারণ এখানে কার্বনের সাথে তোমার হাইড্রোজেনগুলা, এগুলা কিন্তু 2টা কার্বন থাকে এখানে, আর 2টাতে 3টা করে হাইড্রোজেন যুক্ত থাকে, 3টা 3টা 6টা। সেক্ষেত্রে এটাকে আমরা দেখতে পাই সমযোজী যৌগ হিসেবে। আবার পানি একটা পোলার দ্রাবক, এটা ঠিক আছে যে পানিতে দ্রবীভূত হতে হলে দ্রব্যটিকে অবশ্যই পোলার হতে হবে, কিন্তু ইথেন একটি অপোলার সমযোজী যৌগ। সমযোজী যৌগ কখনো পানিতে দ্রবীভূত হয় না। আবার এখানে দেখো, প্রতিসম যৌগে 2টি কার্বন পরমাণুর সাথে তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য 0 এবং কার্বন ও হাইড্রোজেন এর মধ্যেকার তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য অনেক কম থাকে। তাই এখানে কোনো ধনাত্মক আর ঋণাত্মক আধান সৃষ্টি হয় না। ধনাত্মক ঋণাত্মক আধান সৃষ্টি না হইলে পানির ধনাত্মক ঋণাত্মক আধানের সাথে যুক্ত হইতে পারে না, যার জন্য পানিতে ওরা দ্রবীভূত হয় না। তাহলে ইথেন পানিতে দ্রবীভূত হয় না কি জন্য? কারণ এটা অপোলার সমযোজী যৌগ। এরপর আমাদের কি বলছিল? L2 কিরকম অণু গঠন করবে? এটা হচ্ছে তোমার দ্বিপরমাণু অণু গঠন করবে। কি জন্য? নাইট্রোজেন, দেখো নাইট্রোজেনের ইলেকট্রন হচ্ছে 7টা। প্রথম কক্ষপথে কয়টা থাকে? আমরা জানি 2টা। এরপরে দ্বিতীয় কক্ষপথে 7 থেকে 2 গেলে আর কয়টা বাকি থাকে? 5টা ইলেকট্রন বাকি থাকে। এখন সর্বশেষ কক্ষপথে ওর 5টা ইলেকট্রন আছে। 5টা ইলেকট্রন ও যদি অষ্টক পূরণ করতে চায়, মানে যে কোনো মৌলই চায় হচ্ছে অষ্টক পূরণ করতে,
এক্ষেত্রে ওর 5টা ইলেকট্রন আছে অলরেডি, ওর আরও 3টা ইলেকট্রন লাগবে। এখন ও মনে করো আশেপাশে কোনো দাতা ইলেকট্রন পাচ্ছে না, মানে ইলেকট্রন গ্রহণ করার জন্য পাচ্ছে না, যার জন্য অনেকগুলো নাইট্রোজেন পরমাণু যখন একসাথে থাকবে ওরা কি করবে, পরস্পরের ভিতরে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে একটা বন্ধন গঠন করবে। যেখানে দেখো নাইট্রোজেন কি করছে, ওর সর্বশেষ কক্ষপথে যে 5টা ইলেকট্রন ছিল ওই 5টা ইলেকট্রনের 3টা করে শেয়ার করা শুরু করবে। দেখো প্রথমে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, তার মানে 7টা ইলেকট্রন। এই নাইট্রোজেনের বাইরের কক্ষপথে আমরা দেখতে পাচ্ছি 5টা, এই 5টার ভিতরে 3টা করে ইলেকট্রন ওরা শেয়ার করবে। দেখো 3টা করে যখন ওরা পরস্পর শেয়ার করতেছে, এই নাইট্রোজেনটাও ওর 3টা ইলেকট্রন এই নাইট্রোজেনের সাথে শেয়ার করতেছে, ও আবার ওর সর্বশেষ কক্ষপথে থাকা 3টা ইলেকট্রন এখানে শেয়ার করতেছে। এখন শেয়ার করার মাধ্যমে দেখো তো 3 জোড়া এখানে বন্ধন জোড় গঠন হইলো। 3 জোড়া ইলেকট্রন বন্ধন জোড় গঠন করলে এরপরে দেখো যে এখানে 3, তার মানে 6টা ইলেকট্রন হয়ে গেছে। আর ওর সর্বশেষ কক্ষপথে আরও কয়টা ছিল, আরও 1 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন ছিল। তাহলে দেখো এখানে মুক্ত জোড় 1 জোড়া আর বন্ধন জোড় হচ্ছে 3 জোড়া, তার মানে 3 দুগুণা 6, 7, 8, 8টা ইলেকট্রন কিন্তু হয়ে গেছে। আবার এই নাইট্রোজেনের দিকে তাকাও, ও কিন্তু কি করছে, এই যে 3 জোড়া ওর বন্ধন জোড় গঠন করছে, তার মানে 3 দুগুণা 6টা ইলেকট্রন হয়েছে। আর 2টা ইলেকট্রন মুক্ত জোড়, তার মানে 8 জোড়া ইলেকট্রন ওর সর্বশেষ কক্ষপথে আছে। তাহলে 8 জোড়া ইলেকট্রন আছে মানে কি, 4 জোড়া ইলেকট্রন আছে মানে কি 8টা হইলে তাহলে ওরা অষ্টক পূরণ করলো। তাহলে অষ্টক পূরণ করাই তো সবার উদ্দেশ্য। ওরা কিভাবে অষ্টক পূরণ করলো, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। ইলেকট্রন শেয়ার করছে নিজে, মানে একই পরমাণু ভিতর নাইট্রোজেনের সাথে পরমাণু 2টা মিলে অণু গঠন করলো। সেক্ষেত্রে কি হইলো, নাইট্রোজেনকে আমরা এভাবে লিখি না, নাইট্রোজেন দিয়ে মাঝখানে 3টা বন্ড কিন্তু লিখি। এই যে 3টা বন্ড দিয়ে এই যে বন্ধন জোড় ইলেকট্রনটা বোঝায়। তাহলে নাইট্রোজেনের বন্ধন কিরকম, দ্বিপরমাণু বন্ধন গঠন করে, সমযোজী বন্ধন অর্থাৎ দ্বিপরমাণু অণু গঠন করে। এরপরে আমাদের কি বলছিল যে PCl5 আর PCl3 এর ভিতর কে অষ্টক পূরণ করে আর কে করে না। এখন ফসফরাস দেখো ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, ওর সর্বশেষ কক্ষপথে দেখো তো 3, 4, 5, 5টা ইলেকট্রন আছে। এই যে দেখো সর্বশেষ অর্থাৎ 3 নাম্বার কক্ষপথটাতে এই যে দেখো 3, 4, 5, 5টা ইলেকট্রন আছে। এখন এই 5টা ইলেকট্রন ওর সর্বশেষ কক্ষপথে যখন থাকে, ও 5টা ক্লোরিনের সাথে যুক্ত হইতে পারে, কারণ আমরা ক্লোরিন জানি কি একটা করে ইলেকট্রন গ্রহণ করে। তাহলে ক্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে, ফসফরাসের সর্বশেষ কক্ষপথে 5টা ইলেকট্রন আছে, তখন 5টা ক্লোরিন কিন্তু ওর একটা করে ইলেকট্রন শেয়ার করতে পারবে। তখন আমরা ডায়াগ্রামটা যদি আঁকি এরকম হয়, দেখো তো PCl5 যখন আমরা আঁকবো, ফসফরাসটার চারদিকে তোমার হচ্ছে একটা করে ক্লোরিন দেখো 5টা ইলেকট্রনের সাথে যুক্ত হয়েছে। ফসফরাসের সর্বশেষ কক্ষপথে দেখো 1, 2, 3, 4, 5টা ইলেকট্রন ছিল। ক্লোরিনগুলোর সর্বশেষ কক্ষপথে 7টা করে ইলেকট্রন ছিল। এখন 7টা ইলেকট্রনের একটা করে ওরা কি করবে, ওই ফসফরাসের একটার সাথে শেয়ার করবে। দেখো একটা ক্লোরিন এইখানে ফসফরাসের একটা ইলেকট্রনের সাথে ওর আরেকটা দিয়ে যুক্ত হইলো, আবার এখানে ফসফরাসের আরেকটা ইলেকট্রনের সাথে আরেকটা ক্লোরিন, এভাবে 5টা ক্লোরিন 5টা ইলেকট্রনের সাথে যুক্ত হইলো। এখন তুমি গুণে দেখো তো ইলেকট্রন ফসফরাসের কাছে কয়টা হয়েছে, কেন্দ্রীয় পরমাণু যেটা মাঝখানে অর্থাৎ ফসফরাস, ওর দিকে তাকাও তো 1 জোড়া, 2 জোড়া, 3, 4, 5 জোড়া ইলেকট্রন ওর কাছে হয়েছে সর্বশেষ কক্ষপথে। তাহলে 5 জোড়া ইলেকট্রন মানে কি 10টা ইলেকট্রন। এখন আমরা জানি যে স্থিতিশীলতা অর্জনের জন্য যে কোনো মৌল কি করে, 8টা ইলেকট্রন ধারণ করে, অর্থাৎ অষ্টক নিয়মটা মেনে চলে। কিন্তু এক্ষেত্রে দেখো 10টা ইলেকট্রন হয়ে গেছে, তার মানে অষ্টকের তুলনায় বেশি। তাহলে আমরা কি বলবো যে এখানে অষ্টক পূরণ হয় নাই, মানে অষ্টক পূরণ হয়ে আরো বেশি হয়ে গেছে, অষ্টক নিয়মটা মানতেছে না। তাহলে আমরা কি বলবো, অষ্টক সম্প্রসারণ ঘটছে, কারণ 8এর চেয়ে বেশি ইলেকট্রন এখানে আছে, তার মানে অষ্টক সম্প্রসারণের যে ঘটনাটা ঘটছে। আর যদি অষ্টকের চেয়ে কম হয় তখন আমরা কি বলি, অষ্টক সংকোচন বলি। আবার ফসফরাস ক্লোরিনের সাথে আরেকটা যৌগ গঠন করতে পারে, সেটা কি PCl3। এখন ফসফরাসের সর্বশেষ কক্ষপথে ছিল 5টা ইলেকট্রন। 5টা ইলেকট্রনে দেখো 1 জোড়া মুক্ত জোড় আছে আর বন্ধন জোড়, মানে 1 জোড়া এখানে 2টা, আরও 3টা ইলেকট্রন ওর আছে। এই 3টা ইলেকট্রন কি করবে, ক্লোরিনের 3টা অণুর সাথে ইলেকট্রন শেয়ার করবে। দেখো ক্লোরিন ফসফরাসের একটা ইলেকট্রনের সাথে এসে যুক্ত হয়েছে, আর একটা ক্লোরিন 3টা ক্লোরিন যুক্ত হয়েছে এখানে। তাহলে গণনা করো যে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া। 3 জোড়া হচ্ছে আমাদের বন্ধন জোড়, তার মানে 6টা ইলেকট্রন পেয়ে গেছি। আর এখানে ওর অলরেডি আছে আর একটা মুক্ত জোড় ইলেকট্রন, যেটা আরেক জোড়া। তাহলে 1, 2, 3, 4 জোড়া ইলেকট্রন ওর সর্বশেষ কক্ষপথে আছে। 4 জোড়া ইলেকট্রন আছে মানে কি 8টা ইলেকট্রন আছে। তাহলে PCl3 যে যৌগটা,
এখানে আমরা অষ্টক নিয়ম মেনে চলতে দেখতেছি। দেখো তুমি চিত্রের দিকে তাকাইলে বুঝতে পারবা যে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া, তার মানে 8টা ইলেকট্রন। 8টা ইলেকট্রনের মাধ্যমে ও PCl3 যে যৌগটা ও কি করলো, অষ্টক পূরণ করলো। কিন্তু PCl5 যেটা ছিল ওটা কিন্তু অষ্টক পূরণ করে নাই, মানে অষ্টক পূরণ করে আরো বেশি করে ফেলছে, যার জন্য ওকে আমরা কি বলবো, অষ্টক নিয়ম মেনে চলে না, অষ্টক সম্প্রসারণ ঘটছে। এখানে আমাদেরকে প্রশ্নে এটাই জানতে চাইছে যে ফসফরাস আর ক্লোরিন যদি যৌগ গঠন করে, এক্ষেত্রে আমরা দুইটা যৌগ দেখতে পারবো, একটা PCl3 আর একটা PCl5। এক্ষেত্রে কে অষ্টক নিয়ম মেনে চলবে, মানে একজন অষ্টক নিয়ম মেনে চলবে আরেকজন চলবে না, যেটা আমরা দেখতেই পাচ্ছি যে PCl3 যেটা এটা অষ্টক নিয়ম মানলো, PCl5 মানলো না। তাহলে তুমি ডায়াগ্রামটা এঁকে আমি যেভাবে তোমাকে বুঝাই বললাম ওই ইনফরমেশনগুলো দিয়ে যদি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো, আই হোপ সিকিউতে তোমরা একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউর করতে পারবা। প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা, তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় ওই উদ্দীপকটা ধরতে পারে, সেই অনুযায়ী স্ট্যান্ডার্ড হইতে উত্তর করতে পারার জন্য অবশ্যই দরকারি, যার জন্যই আমাদের ইজি কেমিস্ট্রি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে। তোমরা চাইলে কিন্তু এই বইটি সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্ব এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।